ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত আমি অঙ্কের ক্লাস দিই। তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো দেখছো, আশা করি তোমরা একটা ভালো জায়গায় পৌঁছেছো। যারা দেখছো না তাদের বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। যে ক্লাসটা দেখো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এখান থেকে কিছু শিখে যেতে পারবে। যদি 1 মিনিট বা 2 মিনিট ভিডিও দেখে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাও, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। একটু টাইম দিলে তবেই শিখতে পারবে। আর আমি যে অঙ্কগুলো করাই একদম বিগত বছরের টাইপ অনুযায়ী সিলেক্ট করে নিয়ে আসিও, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। দেখো ফার্স্ট অঙ্কটি কী বলছে, যদি a মাইনাস বি এর 40% ইকুয়াল টু a প্লাস বি এর 20% হয়, তাহলে বি এর শতকরা কত শতাংশ। তো এখান থেকে আমাদের যে মানটা বের করতে হবে সেটা কি, কার বলেছে, এ এর কত শতাংশ, কে, বি। তার মানে আমাদের এই মানটা বের করতে হবে, বি বাই এ ইন্টু 100। এটা বের করলে আমাদের উত্তর চলে আসবে। তো এখান থেকে আমাদের বি এর ভ্যালু বের করে নিতে হবে, কোথার থেকে, এখান থেকে। আর এ এর ভ্যালু বার করতে হবে। তো এটা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এ মাইনাস বি ইন্টু 40%, এটা কিসের সাথে ইকুয়াল হবে, এ প্লাস বি ইন্টু 20% তার সাথে ইকুয়াল হবে। তো উভয় পক্ষ থেকে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যায়। দেখো এখানে পার্সেন্টেজ আছে, এখানে পার্সেন্টেজ আছে, ক্যান্সেল হয়ে গেল। এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি, এই সাইডে কী থাকছে, দেখো উপরে আছে 2, আর এই 4টা এই সাইডে আসে নিচে চলে আসে। এখন 2 দিয়ে কাটো, 2 1 2, 2 2 4। তার মানে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে, হাফ হচ্ছে। তো এখান থেকে আমরা দেখো এ এর ভ্যালুটা কী করে বের করব। দেখো এ আগে আছে, তো এ এর ভ্যালুটা বের করতে গেলে তোমরা কি করবে, জাস্ট এ ইকুয়াল টু এই দুটো যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করবে। তো 2 আর 1 3 বাই 2, এ এর ভ্যালু কত আসলো, 3 বাই 2। বি এর ভ্যালু কী করে আসবে, এই 2 থেকে 1 মাইনাস হবে, বড় থেকে ছোটোটা মাইনাস করবে, 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, আর নিচে 2। তাহলে বি এর ভ্যালু হাফ, এ এর ভ্যালু 3/2 আমরা পেয়ে গেলাম। এখানে মানগুলো বসিয়ে দেব। বি এর মান কত, হাফ, এর মান কত, 3/2 ইন্টু 100। দেখো এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, থাকে কি 1/3 ইন্টু 100। তো আমি এই সাইডে লিখে ফেলি, দেখো 1/3 ইন্টু 100 আছে। তো 100কে 3 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 33.33%। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, 33.1/3%, এইভাবে লেখা যায়। যদি উত্তর এইভাবে থাকতো তাহলে এটাই ঠিক করে আসতে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো যার সাপেক্ষে বলবে, এখানে এর সাপেক্ষে বলছে বি কত শতাংশ, তো যার সাপেক্ষে বলবে সে সবসময় নিচে থাকবে। তো আমাদের এটার মান বের করতে হতো, সেই কারণে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এ আর বি এর ভ্যালুটা বের করে নিয়েছি। পরের প্রশ্নটা দেখো, মোট 1560 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে বি যা পায় এ তার 50% পায়, সি যা পায় বি তার 20% পায়, বি কত পাবে। তাহলে এখান থেকে আমাদের এ বি সি এর যে পাওনা টাকা তার রেশিওটা বের করে নিতে হবে। তো এখানে দেখো কি বলছে, সি যা পায় বি তার 20% পায়। আমি এখন ধরে নিলাম সি 100 টাকা পায়, তো 100 এর 20% কত হবে, 20 হবে। তো এখানে এখন বলছে বি যা পায় এ তার 50% পায়, তো এই 20 টাকার 50% কত হবে, 10 টাকা। তো এটাকে যদি এখন রেশিও করে নাও, দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য ক্যান্সেল হলো। তার মানে এ পায় 1 অনুপাত, বি পায় 2 অনুপাত, সি পায় হচ্ছে 10 অনুপাত। তো টোটাল কত অনুপাত, তারা তিনজন মিলে পাচ্ছে 13 অনুপাত। ঠিক আছে। তো এই 13 অনুপাতের ভিতরে দেখো কেউ কী বলছে, বি কত পাবে। তো এই 13 অনুপাতের ভিতরে বি পায় হচ্ছে 2 অনুপাত। তো 1560 এর ভিতরে কত পাবে, 13 আর 12 কত হয়, 13 12 156, আর এই শূন্য 120, 12 দুগুণে 24, 240 টাকা। বি কত পাবে, 240। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো খুবই একটা ভালো অঙ্ক, তোমাদের সহজ পদ্ধতিতে, জাস্ট সেকেন্ডে কী করে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম।
পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি সংখ্যার 15%কে অপর সংখ্যাটি 30%-এর সাথে যোগ করলে দুটি সংখ্যার যোগফলের 24% প্রাপ্ত হয়। বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার চেয়ে 4 বেশি, তাহলে এখানে সংখ্যাটি না, এখানে সংখ্যাগুলো কত সেটা আমাদের বের করতে হবে। সংখ্যাগুলো কত সেটা তোমাদের বের করতে হবে। দেখো, একটি সংখ্যা a ধরে নাও, আর একটা সংখ্যাকে b ধরে নাও। তুমি এখানে x ধরতেও পারতে, আবার y ধরতেও পারতে। ঠিক আছে, আমি x ধরেই করি। একটি সংখ্যার 15%, তাহলে x ইন্টু 15%। অপর সংখ্যার কত? 30%, তাহলে y ইন্টু 30%। এদেরকে যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো? সংখ্যা দুটির যোগফল মানে xy ইন্টু সংখ্যা দুটির যোগফলে 24% আমাদের প্রাপ্ত হয়। এখন এখানে দেখো, এখানে 15x আর এখানে 24x, তো 24 থেকে 15 মাইনাস করলে পাবে হচ্ছে 9x, আর উভয় পক্ষ থেকে পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যায়। এখানে দেখো 24 হয়, আর 30 হয় থেকে 24 হয় গেলে কি থাকবে? 6y। তো এখানে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তার মানে এখান থেকে আমরা x আর y এর ভ্যালুটা পেয়ে গেলাম। x/y = কত? 2/3। আমাদের বলেছে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার চেয়ে 4 বেশি। দেখো y এর কত অনুপাত? 3 অনুপাত, x 2 অনুপাত। তো এখানে y হচ্ছে বড়, x হচ্ছে ছোট। কত বেশি? 4 বেশি। আর এখানে দেখো কত বেশি? 1 অনুপাত বেশি। তো 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 4, তার মানে 2 অনুপাতের ভ্যালু কত হবে? 8 হবে। আর 3 অনুপাতের ভ্যালু কত হবে? 3 4 12। তাহলে সংখ্যা দুটি কত? 8 আর 12। সংখ্যা দুটি কত? 8 ও 12। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো, খুবই একটা ভালো টাইপের অঙ্ক, বাট একদম ইজিয়েস্ট মেথডে তোমাদের করিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো, এই টাইপের অঙ্ক অনেক পরীক্ষাতে আসছে, বিশেষ করে রেলওয়ের বিভিন্ন পরীক্ষাতে আমি দেখেছি এই টাইপের অঙ্ক আসছে। আমাদের পিএসসি ক্লার্কশিপ, সেখানেও কিন্তু এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। বলছে একদিনের কত শতাংশ হচ্ছে 24 মিনিট? একদিনের কত শতাংশ? দিনের কার সাপেক্ষে? একদিনের সাপেক্ষে। তো একদিনের সাপেক্ষে 18 মিনিট কত শতাংশ, সেটা আমাদের বের করতে হবে। শতাংশ বলে সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো, উপরে আছে মিনিট, নিচে আছে দিন, তার মানে আমাদেরকে ইউনিট সেম করতে হবে। তার মানে একদিন সমান কত মিনিট? একদিন সমান 24 ঘন্টা, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে সেটা মিনিটে পরিণত হয়ে যায়। আর এখানে উপরে আছে 18 মিনিট। এখন দেখো উপর নিচে মিনিট মিনিট কেটে গেল, তো আমাদের আর সেটা লেখার দরকার নেই। ইন্টু 100, এই শূন্য এই শূন্য ক্যান্সেল করলাম, 3 6 18, 3 8 24। এখন 10কে 8 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 1.25%। 1.25%। তো একদিনের কত শতাংশ 18 মিনিট? 1.25%। পরের প্রশ্নে দেখো কি বলছে, একটি ক্লাসে 60% শিশু গণিত পছন্দ করে। তো টোটাল দেখো, ম্যাথ পছন্দ করে কতজন? 60%। 45% বিজ্ঞান পছন্দ করে, তাহলে সায়েন্স পছন্দ করে 45%। আর 25% গণিত এবং বিজ্ঞান উভয় বিষয় পছন্দ করে, তাহলে ম্যাথ আর সায়েন্স উভয় বিষয় পছন্দ করে কত? 25%। এখন বলছে অন্ততপক্ষে একটি বিষয় পছন্দ করে, তার মানে কি? শুধু ম্যাথ পছন্দ করে অথবা ম্যাথ সায়েন্স উভয় বিষয় পছন্দ করে এমন শিশু শতাংশ কত সেটা বের করতে হবে। এই যে অন্ততপক্ষে, তার মানে কি কমপক্ষে একটি তো পছন্দ করবেই, তাছাড়াও দুটো সাবজেক্ট কত শতাংশ পছন্দ করে সেটা আমাদের বের করতে হবে। কমসে কম একটি, আর তার থেকেও কি উভয় বিষয় কতজন পছন্দ করে। এই যে অন্ততপক্ষে কথাটা থাকলে তার মানে আমাদের কী নিতে হবে? শুধুমাত্র একটা সাবজেক্ট কতজন পছন্দ করে, প্লাস তার সাথে হচ্ছে ম্যাথ আর সায়েন্স কতজন পছন্দ করে তার ভ্যালু বের করতে হবে। তার মানে আমাদের এখানে বের করতে হবে ম্যাথ ইউনিয়ন সায়েন্স এর মান। তাহলে এখানে তোমাদের আসছে ম্যাথ প্লাস সায়েন্স মাইনাস ম্যাথ ইন্টারসেকশন সায়েন্স। তো এই ফর্মুলা ইউজ করলে তোমাদের উত্তর চলে আসবে। আর একটা ভেন ডায়াগ্রাম দেখিও আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, এখানে 60 প্লাস 45 মাইনাস 25,
তার মানে এটা যোগ করে মাইনাস করলে তোমাদের 80% উত্তর আসবে। অন্ততপক্ষে একটি বিষয় পছন্দ করে এমন শিশুর শতাংশ হচ্ছে কত? 80%। তো এখানে দেখো আমরা দুটো ভেন ডায়াগ্রাম আঁকলাম। তো এখানে মানে 25% ম্যাথ আর সায়েন্স পছন্দ করে। তো টোটাল ম্যাথ পছন্দ করে 60%, তার ভিতরে দেখো 25% ম্যাথ আর সায়েন্স পছন্দ করে, তার মানে শুধুমাত্র ম্যাথ পছন্দ করে কতজন? 60 মাইনাস 25, তার মানে 35%। তো শুধুমাত্র এই 35% ম্যাথ পছন্দ করে। আর এই টোটাল 60%-এর ভিতরে আসে এমন অনেকজন যারা ম্যাথও পছন্দ করে আবার বিজ্ঞানও পছন্দ করে। এবারে দেখো এখানে বিজ্ঞান পছন্দ করে 45%, বাট উভয় বিষয় পছন্দ করে 25%। তো এখানে তোমরা কি করো, 45 থেকে 25 মাইনাস করো, তো পাবে হচ্ছে 20। তো শুধুমাত্র 20 জন তারা কি পছন্দ করে? বিজ্ঞান পছন্দ করে। তো এবার এইগুলো সব যোগ করলে তোমরা পাবে অন্ততপক্ষে একটি বিষয় পছন্দ করে এমন শিশুর শতাংশ। তো 35 প্লাস 25 60 20 80। তো এটা তোমরা এইভাবেও বের করতে পারো, 80% অন্ততপক্ষে একটি বিষয় পছন্দ করে। পরের প্রশ্নে দেখো কি বলছে, এ এবং বি হলো এমন সংখ্যা যে এ বি এর থেকে 40% বড়। তো এ কার থেকে? বি এর থেকে 40% বড়। তো 40%কে যদি আমি ভগ্নাংশ করি তোমরা পাবে হচ্ছে 2/5। তো এ বি এর থেকে বড়, যার সাপেক্ষে বলবে, এখানে কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে, তার মানে বি এর মান কত? 5। বি এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু কত হবে? যেহেতু বি এর থেকে বড় তাহলে 5 আর 2 কত হবে? 7। এখন বলছে এ 20% কমে গেলে, এ 20% কমে গেলে আর বি 38% বৃদ্ধি পেলে এ এবং বি এর মোট মানে শতকরা হার কত বৃদ্ধি হবে? তো এ এখানে কমে যাচ্ছে কত? 20%, তাহলে মাইনাস 20%, এখানে গুণ করো। আর বি 38% বেড়ে যাচ্ছে, তার মানে প্লাস 38, এটা এখানে গুণ করো। তাহলে এখানে কত হচ্ছে? 140%। এর ক্ষেত্রে কম হচ্ছে 140%, বি এর ক্ষেত্রে এখানে বেশি হচ্ছে প্লাস 3 × 5 = 15, 5 × 8 = 40, 190%। তাহলে আলটিমেটলি কত বেশি হচ্ছে? দেখো টোটাল 50% বেশি হচ্ছে। এখানে এ আর বি কত ছিল? টোটাল 12 অনুপাত। তো 12 অনুপাতে তোমাদের 50% বেশি হচ্ছে। তো এ আর বি এর মোট মানে শতকরা বৃদ্ধি কত হচ্ছে? 4 × 12 = 48, 4 × 2/12, তার মানে 4 × 1/6% তোমাদের রাইট আনসার। এ আর বি এর মোট মানে শতকরা কত বৃদ্ধি হয়েছে? 4 × 1/6% বৃদ্ধি হয়েছে। এখানে দেখো এ এর ক্ষেত্রে 140% কমে যাচ্ছে, বাট বি এর ক্ষেত্রে 190% বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি কত বেড়েছে? 50%। কত অনুপাতের সাপেক্ষে? 12 অনুপাতের সাপেক্ষে। তো 12 সাপেক্ষে 50 বেড়েছে, মানে টোটাল কত বেড়েছে? 4 × 1/6%। অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে দেখো কি বলছে, এ বি সি তিনটি সংখ্যা, এ হলো বি এর থেকে 40% কম এবং বি সি এর থেকে, এখানে আরেকটা সংখ্যা আছে ডি, টোটাল 4টে সংখ্যা দেখছি এখানে। বি সি এর থেকে 15% কম, সি যদি ডি এর থেকে 50% বেশি হয় তাহলে এ ডি এর থেকে শতকরা কত কম হবে? তো এখানে 4টে সংখ্যা যেহেতু, তাহলে এ বি সি ডি লিখে ভালো, এ বি সি আর হচ্ছে ডি। এ হলো বি এর থেকে 40% কম, তো আমি অলরেডি এখানে দেখিয়েছি 40% মানে কত? 2/5। তো বি এর থেকে কম, তাহলে বি হচ্ছে কত? 5। বি 5 হলে এ কম, তার মানে এ কত অনুপাত হবে? 3 অনুপাত। এরপরে দেখো কি বলছে, বি সি এর থেকে 15% কম। তো 15%কে যদি আমি ভগ্নাংশ করি তোমরা পাবে হচ্ছে কত? 3 × 5 = 15, মানে 3/20। বি সি এর থেকে কম, তার মানে সি এখানে নিচে লিখে ফেলো, সি যদি 20 হয় বি 3 কম, মানে কত হবে? 17 অনুপাত। এরপরে বলছে কি, সি যদি ডি এর থেকে 50% বেশি হয়, কার থেকে? ডি এর থেকে। তো 50%কে যদি তুমি ভগ্নাংশ করো তাহলে 1/2 পাবে। সি ডি এর থেকে 50% বেশি, তার মানে ডি যদি 2 অনুপাত হয় সি কত অনুপাত হবে? 3 অনুপাত। এখন এই 20-র সামনে কিছু নেই মানে 20 লিখে দাও, 5-এর সামনে কিছু নেই মানে 5 লিখে ফেলো, 17-এর সামনে কিছু নেই মানে 17 লিখে ফেলে, 3-এর সামনে 3 দিয়ে ফিল করে দাও। এখন বলছে এ ডি এর থেকে কত কম হবে? তো এ কত দেখো, 3 × 17 = 51, 3 × 51 = 153।
এরপরে ডি কত হচ্ছে 5 × 200, ডি হচ্ছে 200। এখন বলছে এ ডি এর থেকে কত কম হবে, কার থেকে, ডি এর থেকে। ডি হচ্ছে যার থেকে বলবে সেই সবসময় নিচে থাকবে। এ ডি হচ্ছে 200, এ কত 153, তো ডি এর থেকে কত কম, ডি 200 হলে এ 153, তাহলে ডি এর থেকে কত কম 37 কম। শতাংশ হিসেবে 100 গুণ দিয়ে দেবে, 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল হলো, 37কে 2 দিয়ে, সরি এখানে 37 না, এখানে 47 হবে। 47কে 2 দিয়ে ভাগ করলে পাবে 23.5%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের অঙ্কে তোমাদের এখানে পার্সেন্টেজের কনসেপ্ট থাকতে হবে, প্লাস এখানে যে রেশিও কনসেপ্ট সেটাও কিন্তু আমরা ইউজ করেছি। অনুপাতের কনসেপ্ট কিন্তু এখানে ইউজ হয়েছে, অর্থাৎ শতকরা আর অনুপাত দুটো কনসেপ্ট এখানে ইউজ হয়ে তোমাদের অঙ্কটা হয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 2:3, তাদের ব্যয়ের অনুপাত হলো 1:2। যদি বি এর ব্যয়ের 90% এ এর আয়ের সমান হয়, তাহলে এ আর বি এর সঞ্চয়ের অনুপাত কত? এখানে বলছে বি এর ব্যয়ের 90%, কার বলেছে, বি এর, তাহলে 90%, এটাকে ভগ্নাংশ করলে তোমরা পাবে 9/10। বলেছে বি এর ব্যয়, তার মানে বি যদি 10 অনুপাত ব্যয় করে, মানে এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়, তাহলে এর আয়ের সমান হয়, এ কত অনুপাতের আয়, এ 9 অনুপাতের ইনকাম, বি এর 10 অনুপাত ব্যয়ের সমান। ঠিক আছে, এইটুকু অন্তত মনে রেখো। এখন এখানে এ আর বি দুটো নমুনা আমরা পেয়েছি, ক্যারেক্টার। এদের আয় কত বলছে, এদের আয় বলছে হচ্ছে 2:3। এক্সপেন্ডিচার কত, এক্সপেন্ডিচার বলছে 1:2। আমাদের এই টাইপের অঙ্কে প্রথমে খেয়াল রাখতে হবে কি, এর আয়ের অনুপাত আর বি এর হচ্ছে ব্যয়ের অনুপাত সমান দেওয়া আছে কিনা, সেম দেওয়া আছে কিনা। যদি সেম না থাকে তাহলে কিন্তু আমাদের সেম করতে হতো। এখন দেখো এখানে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে গেছে, এখানে কিন্তু এদের আয়ের আর ব্যয়ের অনুপাত সেম দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এটা করব, এখানে এদের ইনকামকে 9 দিয়ে গুণ করব। যেহেতু এখানে বলেছে এর 9 অনুপাত ইনকাম, বি এর 10 অনুপাত খরচের সমান, আর এখানে এটাকে আমরা খরচকে 10 অনুপাত দিয়ে গুণ করে দেব। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি পাচ্ছি দেখো, ইনকাম এর ক্ষেত্রে 9 দুগুণে 18, বি এর ক্ষেত্রে 27, খরচ কত 10 1 10, 10 দুগুণে 20। তাহলে ইনকাম, আয় থেকে খরচ বাদলে তোমরা সেভিংসের রেশিও পাবে। তাহলে এখানে 18 থেকে 10 মাইনাস করলে 8 পেলে, আর এখানে 27 থেকে 20 মাইনাস করলে 7 পেলে। তাহলে এদের সেভিংসের রেশিও কত, 8:7। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইস দেখো, খুবই একটা ভালো টাইপের অঙ্ক তোমাদের জাস্ট সেকেন্ডে আমি করিয়ে দিলাম। তো এই টাইপের ভালো ভালো অঙ্ক পেতে অবশ্যই আমার ক্লাসগুলো তোমরা দেখো, দেখবে তোমরা এই ধরনের যে মডার্ন নিয়ম, যেগুলোতে তোমাদের অঙ্ক আরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা টাইম সেভ করতে পারবে, সেই সমস্ত প্যাটার্নের অঙ্ক আমি তোমাদের করাই। প্লাস যেভাবে করলে তোমরা আরও তাড়াতাড়ি করতে পারবে সেটাও কিন্তু প্রসেস আমি এখানে বলে দিই। তো এই টাইপের আর একটা অঙ্ক দেখো এখানে রাখা আছে, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো এখানে বলছে দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 1:2 এবং তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে 2:3। যদি বি এর ব্যয়ের 80% এ এর আয়ের সমান হয়, তাহলে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত কত? বলছে বি এর ব্যয়ের 80%, তো 80%কে তুমি যদি এখন ভগ্নাংশ করো পাবে হচ্ছে 4/5। তার মানে এর যে আয়, এ 4 অনুপাত ইনকাম, বি এর 5 অনুপাত খরচের সমান। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এর আয় আর বি এর খরচের যে রেশিও সেটা সেম আছে কিনা চেক করতে হবে। দেখো ইনকাম, এদের রেশিও দেওয়া আছে 1:2, খরচের অনুপাত দেওয়া আছে কত, 2:3। এখন এখানে দেখো এর আয় হচ্ছে 1 অনুপাত, বি এর খরচ হচ্ছে 3 অনুপাত। আমি আগে যেটা বলেছি, এদের আয় আর ব্যয়ের যে রেশিও এ আর বি এর সেম দেওয়া আছে কিনা, সেটা সেম নেই, তাহলে আমাদের সেম করতে হবে। তো এখন আমি 1কে 3 করতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তো এখন 1কে 3 দিয়ে গুণ করলে ইনকামের রেশিও কী হয়ে যাবে, দেখো ইনকামের রেশিও 3 হয়ে যাচ্ছে। এখানে এখানে কত হচ্ছে, 3 হচ্ছে, আর এখানে বি কত হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে। আমি 3 দিয়ে গুণ করে নিলাম, ঠিক আছে, 3 দিয়ে গুণ করা হয়ে গেছে। এখন 3টা এখান থেকে উঠিয়ে দিলাম। এবারে আমাদের কি করতে হবে, দেখো এ 4 অনুপাতায় বি এর 5 অনুপাত খরচের সাথে ইকুয়াল, তার মানে এটাকে এখন 4 দিয়ে গুণ করো আর এটাকে এখন 5 দিয়ে গুণ করো, করলে তোমাদের আয় আর ব্যয়ের রেশিও বেরিয়ে আসবে। তো এখান থেকে ইনকাম কত হচ্ছে, দেখো 3 4 12, 4 6 24,
খরচ কত হচ্ছে 5 দুগুণে 10, 3 পাঁচা 15। তো 12 থেকে 10 মাইনাস করলে 2, 24 থেকে 15 মাইনাস করলে 9। তো তাদের সঞ্চয়ের অনুপাত কত? 2:9। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো খুবই ভালো টাইপের অঙ্ক, লেটেস্ট প্যাটার্নের অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু বর্তমানে পরীক্ষায় আসছে। যদি এই টাইপের অঙ্ক তোমাদের জানা না থাকে, ম্যাক্সিমাম ছেলেমেয়ে, ম্যাক্সিমাম 100 জনের ভিতরে 99% কিন্তু তোমরা পরীক্ষায় ভুল করে আসবে। দেখো পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কী ছিল? জোড় স্থানে যে ডিজিটগুলো আছে সেইগুলোর যোগ, ঠিক আছে? সাম অফ ইভেন প্লেস ডিজিট, অর্থাৎ জোড় স্থানের যে ডিজিট বা অঙ্ক যেটাকে বলা হয় সেটার যোগ, তার থেকে মাইনাস কি সাম অফ অড প্লেস ডিজিট, অর্থাৎ বিজোড় স্থানে যে অঙ্কগুলো আছে তাদের যোগ। তো এখানে তোমাদের জোড় স্থানে যে ডিজিট আছে সেইগুলো যোগ করে, আর অড স্থানে মানে বিজোড় স্থানে যে ডিজিটগুলো আছে সেইগুলো যোগ করে মাইনাস করে, যদি তোমাদের 0 আসে বা 11 তার গুণিতক মানে 11, 22, 33 এইভাবে 11-র গুণিতক আসলে সেটা কী হবে? সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আর একটা নিয়ম কি আছে? আর একটা নিয়ম আছে, তোমরা এখানে দুটো সংখ্যার মাথায় বার লাগাও, ডান দিক থেকে দুটো সংখ্যার মাথায় বাদ দিয়ে যাবে। এই দুটো সংখ্যা, এই দুটো, তো একটা সংখ্যা আছে এখানে আর বাদ দেওয়ার দরকার নেই। তো 5কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবে? 5 পাবে। 21কে 11 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 11কে 11 10 পেলে। 43কে 11 দিয়ে ভাগ করলে 3 11 33 10 পেলে। 41কে 11 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 8। এখন দেখো 10 আর 10 20, আর 28 আর 5 33, 33 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে তোমরা দুটো সংখ্যার মধ্যে বার নিয়ে সেটাকে 11 দিয়ে ভাগ করে ভাগশেষগুলো যোগ করবে, করে যদি দেখো সেটা 11 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। এখানে আর একটা জিনিস তোমরা চেক করে দেখো, জাস্ট এটা আমি চেক করছি অপশান ডি, দুটো সংখ্যার মধ্যে বার লাগাও। এখানে একটা সংখ্যা আছে 2, তো তার মাথায় বাদ দেওয়ার দরকার নেই। তো 2কে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবে 2। 37কে 11 দিয়ে ভাগ করলে পাবে 3 11 33 ভাগশেষ 4। 89কে 11 দিয়ে ভাগ করলে 8 11 88 ভাগশেষ 1। 65কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55 10। এখন দেখো 10 আর 1 11 হচ্ছে 15 17, 17 কিন্তু 11 দিয়ে বিভাজ্য না, তার মানে এই অপশান ক্যান্সেল হয়ে গেল। তো তোমাদের আমি যে প্রসেসটা সেকেন্ড প্রসেস বললাম এটা তোমরা অ্যাপ্লাই করবে পরীক্ষায়, তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক আসলে তোমরা আরও তাড়াতাড়ি সমাধান করতে পারবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, H1 এবং S2 একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে। S2 এবং S3 একসাথে একই কাজ 27 দিনে করতে পারে। সেম কাজ S3 এবং S1 এটি 54 দিনে করতে পারে। তিনজন একসাথে কাজ করলে কত দিনে 50% কাজ তারা শেষ করতে পারবে? এখন এখানে বলছে S1 আর S2 একসাথে কাজ করলে ওই কাজটা কত দিনে তারা খতম করে? 18 দিনে। S2 আর S3 যদি তারা একসাথে কাজটা করে তাহলে তারা কত দিনে খতম করতে পারবে? 27 দিনে তারা শেষ করবে। আর S3 আর S1 যদি তারা একসাথে কাজ করে তাহলে কত দিনে করবে? 54 দিনে। এখন আমাদের কি করতে হবে? এই যে টাইমটা পেলাম, এদের লসাগু করলে আমরা টোটাল কাজ পাবো। তো 18 27 আর 54, এদের লসাগু করলে তোমরা পাবে হচ্ছে 54। তো টোটাল কাজ হচ্ছে কত? 54। তো এই 54টা কাজ S1 প্লাস S2 18 দিনে করে, তাহলে একদিনে তারা কটা কাজ করে? একদিনে তারা 3টে কাজ করে। এটা হচ্ছে এদের কর্মক্ষমতার মান, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা। S2 S3 এই 54 টাকা 27 দিনে করে, তার মানে একদিনে তারা কটা কাজ করে? দুজন মিলে 2টো কাজ করে। S3 S1 54 দিনে 54টা কাজ করে, তার মানে একদিনে তারা কটা কাজ করে? একটা কাজ করে। এখন এই সবগুলো যোগ করলে তোমরা কী পাবে? S1 S2 S2 S3 S3 S1 এটা পাবে তোমরা হচ্ছে 2 ইন্টু S1 প্লাস S2 প্লাস S3। এই সাইডে কী কী আছে এফিসিয়েন্সি দেখো, 3 আর 2 5 আর 1 6। এখন এই 2 দিয়ে 6কে কাটলে 3 পাবে। তাহলে S1 S2 S3 তারা একদিনে কটা কাজ করে? 3টে কাজ করে। তো বলছে এই মোট কাজের 50% কাজ, তো 54টা কাজের 50% মানে কত? 27টা। তো 27টা কাজ করতে S1 S2 S3 এদেরকে কতদিন টাইম লাগবে? তো একদিনে তারা 3টে কাজ করে, তো 27টা কাজ করতে তাদের টাইম লাগবে 27/3, তার মানে 9 দিন লাগবে। তো টোটাল কাজের 50% শেষ করতে তিনজনের কতদিন সময় লাগবে? 9 দিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9 দিন টাইম লাগবে।
দেখো পরের প্রশ্ন কি বলছে, কিছু পরিমাণ অর্থে চক্রবৃদ্ধি সুদের সুদাসল 2 বছরে 5,290 টাকা, 3 বছরে 6,083.50 টাকা হয়, বার্ষিক সুদের হার নির্ণয় করুন। তাহলে কিছু পরিমাণ টাকা, মনে করো পি টাকা 2 বছর পরে সেটা সুদে আসলে কত হচ্ছে 5,290 টাকা, আর পি টাকা 3 বছর পরে সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে 3 বছর পরে হচ্ছে 6,083.50 টাকা। এখন এখান থেকে টাইম গ্যাপ কত, 1 বছর। তাহলে দেখো এই 5,290 টাকা 1 বছরে কত হচ্ছে, সুদে আসলে 6,083.50 টাকা। তো একটা জিনিস মনে রাখবে, 1 বছরের জন্য সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এসআই সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা কিন্তু একই। কোন ফর্মুলা, সেই I=PTR/100 এই ফর্মুলা। তো এখান থেকে তোমরা রেট অফ ইন্টারেস্ট কীভাবে বের করবে, রেট অফ ইন্টারেস্ট R=I × 100 বাই হচ্ছে পিটি। ওকে, তো দেখো এটা হচ্ছে এখন কি আসল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে 5,290-এর ওপরে সুদ আসল কত হচ্ছে 6,083। তো এটা একটু যদি তোমরা মাইনাস করে নাও তাহলে কত হচ্ছে দেখো 6,083 মাইনাস করলে তোমরা পাবে রেট অফ মানে ইন্টারেস্টটা পেয়ে যাবে, সুদটা পাবে 5,290 50.387 783.50, এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এটা যখন পেয়ে গেলাম তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাব, রেট অফ ইন্টারেস্ট R=I মানে সুদ কত 783.50 ইন্টু 100, এই ফর্মুলার 100, পিটি মানে আসল কত, আসল হচ্ছে 5,290, টাইম কত 1 বছর। এখন দেখো দশমিকটা তুলে দিলে নিচে দশমিকের জন্য 1 আসে, আর 1-এর পরে কটা ডিজিট, দশমিকের পরে দুটো ডিজিট, তার মানে দুটো শূন্য। তো 100 ক্যান্সেল হলো, 0 ক্যান্সেল হলো। এখন আমাদের উপরে থাকছে 7,835, উপরে কত থাকছে 7,835, নিচে আছে কত 529। এখন দেখো এই 9-এর সাথে কত গুণ করলে আমরা 5 পাই, কারণ আমাদের এখানে একক স্থানে 5 আছে। তো একমাত্র 9-এর সঙ্গে 5 গুণ করলে তোমাদের একক স্থানে কত আসে 5 আসে, 5 আসে, 5 9 45। তার মানে আমাদের যেটা উত্তর আসবে তার একক স্থানে কি থাকবে 5 থাকবে। এখন আমরা অপশান চেক করব, দেখো এই অপশানে একক স্থানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 8 6। দেখো আমাদের এখন সহজ করে দিল যে অপশান বি একমাত্র একক স্থানে 5 আছে, তার মানে আমাদের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এখানে চেক করতে পারো, 529কে 15 দিয়ে গুণ করো, দেখবে তোমরা পাবে হচ্ছে 7,835। কারণ এখানেই বোঝা যাচ্ছে যে একমাত্র 9-এর সাথে 5 গুণ করলে আমরা একক স্থানে 5 পাবো, কারণ এখানে দেখো একক স্থানে 5 আছে, তার মানে আমাদের যে উত্তরটা আসবে তারও একক স্থানে কত থাকবে 5 থাকবে। তো দেখো পরীক্ষায় এক্সামিনার যে অপশানগুলো দেবে এর ভিতরে এমনভাবে সেট করে দেবে যে সে তোমার বুদ্ধিটাকে পরীক্ষা করে দেখবে যে তুমি কতটা প্রিপেয়ার হয়ে পরীক্ষাতে এসছো। কারণ সবগুলো অপশান কিন্তু আমাদের চেক করার দরকার পড়ে না, চাকরির পরীক্ষায় ম্যাক্সিমাম অঙ্কে 1-2 অপশান চেক করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসে। তো গাইস আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো পরে আরেকটা টাইপ রেখেছি চক্রবৃদ্ধি সুদ থেকে, কি বলছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল কত 820 ও 8,820 টাকা। তো এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ইন্টারেস্ট কত দিয়েছে 820 টাকা, সুদ আসল অ্যামাউন্ট কত দিয়েছে, অ্যামাউন্ট দিয়েছে 8,820 টাকা। তো এখান থেকে আমরা আসল বের করে নিতে পারবো। আসল কিভাবে বের করব, 8,820 থেকে যে সুদ 820 সেটা মাইনাস করলে তোমরা পাবে হচ্ছে 8,000 টাকা। তো এই 8,000 টাকা হচ্ছে আসল, তাহলে আসল টাকা হচ্ছে 8,000। 2 বছর পরে সুদ আসল কত হচ্ছে, সুদ আসল হচ্ছে 8,820 টাকা। এখন দেখো এটাকে যদি আমরা স্কোয়ার রুট নিই তাহলে আমরা কি পাবো, 1 বছরে আসল থেকে সুদ আসল কত হচ্ছে সেটা পেয়ে যাবো। তো এখানে 0 ক্যান্সেল করো, 2 দিয়ে কাটলে 4 2 8 400, এখানে হচ্ছে 4 2 8 441, অর্থাৎ 2 বছর পরে আসল 400 টাকা, সেটা কত হচ্ছে 441 টাকা। তো 1 বছর পরে কত হবে সেটা বের করতে গেলে আমাদের স্কোয়ার রুট নিতে হবে। যদি 3 বছরের কথা বলতো তাহলে তোমাকে কিউব রুট নিতে হতো, 4 বছর বললে তোমাদের 4 রুট নিতে হতো। তো 400কে বর্গমূল করলে 20 পাবে, 441-এ বর্গমূল নিলে 21 পাবে। অর্থাৎ এখান থেকে আমরা পেলাম 20 টাকা, 1 বছর পরে কত হচ্ছে 21 টাকা, সুদ কত হচ্ছে 1 টাকা। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি, রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ, ঠিক আছে। তাহলে 20 টাকায় যদি সুদ হয় 1 টাকা, 100 টাকায় কত সুদ হবে 5 টাকা, মানে 5%। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো গাইস দেখো একদম লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী
যে অঙ্কগুলো তোমাদের বর্তমানে পরীক্ষা আসছে সেই অঙ্কগুলো একদম লেটেস্ট পদ্ধতিতে তোমাদের সলভ করে দিয়েছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।